গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু এডুকেশন অনলাইন অনুষ্ঠান। এডুকেশন অনলাইন মানে প্রত্যেকদিন নানান সাবজেক্ট এবং তার পাশাপাশি তোমাদের সাজেশন এবং থরলি কোনো একটা চ্যাপ্টারকে পড়ানো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে হেল্প করা যাতে তোমরা পরীক্ষায় খুব ভালো মতো রেজাল্ট করতে পারো, খুব ভালো মতোভাবে স্কোর করতে পারো এবং বিষয়টা খুব ভালো মতোভাবে বুঝতে পারো। আজকেও আমরা এই রকমই একটি বিষয় বেছেছি এবং বিষয়টি হচ্ছে গিয়ে দশম শ্রেণীর অঙ্ক এবং অঙ্কের মধ্যে পরিমিতি আছে। সেই পরিমিতি কিন্তু আজকে তোমাদের পড়াতে এসেছেন তানভি ইয়াসমিন। তানভি, স্বাগত জানাই অনুষ্ঠানে। আমি তাহলে স্টার্ট করি। হ্যাঁ, ডেফিনেটলি। শুরু করবার আগে একটু আমি বলে দিই, যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের এই অনুষ্ঠান দেখে তারা কিন্তু অবশ্যই টেলিফোন করতে পারে স্ক্রিনে দেখানো টেলিফোন নাম্বারে, এবং তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই তানভি ম্যাম আজকে উপস্থিত রয়েছেন, তার কাছ থেকে তোমাদের এই অঙ্ক দশম শ্রেণীর অঙ্কের পরিমিতি নিয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই তোমরা সরাসরি চলে আসতে পারো এবং প্রশ্নের উত্তর জেনে নিতে পারো। হ্যাঁ তাহলে ম্যাম শুরু করা যায়। আমি প্রথমে আসি, যেহেতু সামনেই মাধ্যমিক আর একটা সপ্তাহ হাতে আছে হিসাব মতো, তো পরিমিতি থেকে একটা আগে যেমন পরিমিতিতে দুটো করতে হতো টোটাল, ঠিক আছে, কিন্তু এখন কিন্তু আমরা যদি ব্রড আর শর্টে জিনিসটাকে ডিভাইড করি তাহলে মাধ্যমিকে কিন্তু 36 নম্বর শর্ট কোশ্চেন আসছে আর বাকি 54 নম্বর ব্রডে আসছে। তো এই 54 নাম্বারটা ক্যারি করা খুব দরকার, কারণ খেয়াল করে দেখবে যে তোমরা শর্টে যাই করো বা ব্রডে যেটা করো হয়তো জিনিসটাতে খাটতে সেম হচ্ছে, শর্টের ক্ষেত্রে কিন্তু তুমি 1 পাচ্ছ আর ব্রডেই সেটা করলে হয়তো 4 পাচ্ছ, কিন্তু খাটতে তো প্রায় দুটোতেই সমান হয়। তো আমি সবসময় সাজেস্ট করি যে আগে তুমি যেন ব্রডটাকে করো, তারপরে তুমি আস্তে আস্তে শর্টের দিকে যাও, তাহলে কি হবে না নাম্বারটা মাধ্যমিকে সব থেকে যেটা বেশি প্রবলেম হয় যেটা হচ্ছে অঙ্ক শেষ করতে পারে না, ঠিক আছে। তো এই শেষ করাটার জন্য আমি বলবো আগে ব্রডগুলোকে ধরা পরে শর্টগুলোকে ধরা। তো ব্রডের মধ্যেও এই 54 নাম্বারের মধ্যে তুমি দেখো এখানে আমাদের ফার্স্টে পাটিগণিত আগে কিন্তু আসতো একটা, এখন যেহেতু সিলেবাস রিডিউস হয়েছে তো এখন কিন্তু দুটো আসছে, তিনটের মধ্যে দুটো করতে হবে। সেরকমই ধরো আমাদের যদি এখন আমি যাই বীজগণিতের পার্টে, বীজগণিতের ভেদ আর করণী আছে, তো সেখানেও সেম ভেদ আর করণী টোটাল 3টা থেকে দুটো করতে হয়। আর অনুপাত সমানুপাত আর একটা পুরো পার্টে আসে, সেখানে অনুপাত সমানুপাতের সাথে অনুপাত সমানুপাতেরই অর আসে। আর পরিমিতি যে পার্টটা সেখানে আগে আসতো দুটো, কিন্তু এখন কিন্তু টোটাল 4টে করতে হবে, আর হচ্ছে 4 × 4 টোটাল 16 নাম্বার রেখে, তাহলে একটা ভাস্ট নাম্বার কিন্তু পরিমিতি থেকে আমাদের আসছে, ঠিক আছে। তো আমাদের পরিমিতিটাকে খুব ভালোভাবে ফোকাস, শুধুমাত্র সেই 54-এর জন্য না, আমি 2 নম্বরের কোশ্চেনেও পাচ্ছি পরিমিতি, আমি 1 নম্বরের কোশ্চেনেও পাচ্ছি পরিমিতি, তো আমাকে কিন্তু এই জায়গাটা খুব ভালোভাবে কভার করতে হবে। আর অনুপাত সমানুপাত বা অন্য যে চ্যাপ্টারগুলো আছে সেখানে দেখো করণী বা ভেদের মধ্যে অর পাচ্ছ। তো একটা কথা মাথায় রাখবে, যেটা এই মুহূর্তে নতুন কিছু না মাথায় ঢুকিয়ে যেটা করছো বা যেটা করবে সেটা যেন সম্পূর্ণভাবে সেটুকু মাথায় ঢুকতে থাকে। নতুন মনে হয় না এখন আর সেই টাইমটা আছে যেখানে তুমি নতুন আর কোনো কিছু মাথায় ঢোকাতে পারবে। এছাড়া উপপাদ্য সম্পাদ্য তো একটা অনেকটা নাম্বার ক্যারি করে, দেখবে উপপাদ্যতে 5 আসে দুটোর মধ্যে, আর সেখানে প্রয়োগের মধ্যেও দেখবে দুটোর মধ্যে যে কোনো একটা, আর সম্পাদ্য তো সেম 3টে চ্যাপ্টার আছে, তো ওখান থেকে দুটোর মধ্যে যে কোনো একটা আসবে। তো আমি আজকে পরিমিতিতে স্টার্ট করছি। তো পরিমিতিতে টোটাল আমাদের টপিক আছে 4টে, হিসাব মতো আছে আয়তঘনক একটা, আয়তঘনকের মধ্যে দেখবে দুটো পার্ট আছে, একটা হচ্ছে আয়তঘনক পড়বো, তার মধ্যেই আমরা ঘনকটাও পড়বো। 2 নম্বর পার্ট আছে একটা চোঙ, 3 নম্বর আছে গোলক, আর 4 নম্বরে আছে হলো শঙ্কু। তাহলে এই 4টে চ্যাপ্টার মেন আছে, কিন্তু দেখবে তোমাদের যতটুকু সিলেবাসের মধ্যে আর কি দিয়ে দিয়েছে না, তারপরেও একটা চ্যাপ্টার আছে ঘনবস্তু, ওই চ্যাপ্টারটা কিন্তু অ্যাভয়েড করবে না, কারণ ঘনবস্তু চ্যাপ্টারটা কিন্তু এই প্রত্যেকটা চ্যাপ্টার মিলিয়ে, সুতরাং তোমরা কিন্তু বললেই এটা বলতে পারবে না যে ওই চ্যাপ্টারটা আমাদের ছিল না, কারণ হচ্ছে আয়তঘনক চোঙ গোলক শঙ্কু এই 4টে চ্যাপ্টার দিয়ে কিন্তু আমাদের ওই চ্যাপ্টারটা তৈরি হয়েছে বা ওই চ্যাপ্টারটার সূত্রগুলো আছে, দুটোকে মিক্স আপ করে রয়েছে। তো সেই জন্য ওই চ্যাপ্টারটাকে কোনো মতেই আর কি বাদ দেবে না। তো আমি ফার্স্ট আসছি আয়তঘনক থেকে, তার সূত্র তার ফর্মুলা থেকে একটা আয়তঘনক দেখতে কী রকম হয় সেটা ফার্স্টে আমরা জানবো। আয়তঘনকের সব থেকে ইজি উদাহরণ হচ্ছে আমাদের ইটের কথা যদি আমরা বলি, তো সেক্ষেত্রে দেখো এরকম টাইপের দেখতে হয়, দেখো এক একটা স্লাইড হচ্ছে এক একটা আয়তক্ষেত্র, তাই জন্য এটাকে আয়তঘনক বলা হয়, ঠিক আছে। এখানে দেখো দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, আর কি থাকবে এটাতে উচ্চতা, কারণ একটা ইটের তো হাইটও থাকে। তো ধরে নিলে দৈর্ঘ্য হচ্ছে এল বা লেন্থ, আর এটা হচ্ছে প্রস্থ ব্রেথ বা বি, আর উচ্চতা হচ্ছে এইচ। তাহলে ফার্স্টে আমি এখানে
এখানে 2-3টে ফর্মুলা আছে। ফার্স্ট আছে আয়তনের ক্ষেত্রে। আচ্ছা, মনে রাখবে আয়তন বলতে কোনগুলোকে বোঝাবে। ধরো তোমাকে এখন বললো যে একটা চৌবাচ্চা আছে, চৌবাচ্চার মধ্যে আমাকে জল রাখতে হবে, তাহলে জল রাখতে হবে মানে বুঝতেই পারছো যে জল বলতে তার মানে তার কতটা আয়তন। তো আবার ধরো এটাই বললো যে একটা চৌবাচ্চা তার গায়ের চারদিকে প্লাস্টার করতে হবে, তো প্লাস্টার করতে হবে মানে কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে আমাকে এইগুলোকে খেয়াল করতে হবে যে আমাকে কোন পার্টটা চাইছে আয়তন বলতে, বা ঘন মিটার বললে সেইটা আয়তন। এই যে ছোট ছোট জিনিসগুলো যেগুলো ভুল হয়ে যায়। তারপরে হচ্ছে বর্গ মিটার বললে সেটা যে ক্ষেত্রফলকে বোঝাচ্ছে, সেগুলোকে আমাকে খেয়াল করতে হবে। তো ফার্স্টে আসি হচ্ছে আমি বললাম দৈর্ঘ্য হচ্ছে এল, প্রস্থ হচ্ছে বি, আর উচ্চতা হচ্ছে এইচ। তাহলে আয়তন কি হবে? আয়তনের ফর্মুলা হচ্ছে এল ইন্টু বি ইন্টু এইচ। আচ্ছা, আর একটা আছে, ধরো বললাম এটার মধ্যে সব থেকে বড় কোন দণ্ডটা রাখতে পারবো এবং তার দৈর্ঘ্য কত হবে। তুমি যদি এটাকে নিজের বাড়িতে কল্পনা করো তাহলে খেয়াল করে দেখতে পারবে বাড়ির একটা কর্নার থেকে অপর একটা কর্নারে সব থেকে বড় দণ্ডটা রাখা যায়। তাহলে এটা কি জিনিস? এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এই কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস হচ্ছে উচ্চতা স্কোয়ার। এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের সূত্র, ঠিক আছে। আচ্ছা, আর আসছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলটা এটা তুমি যদি বাস্তবে দেখে বা নিজের বাড়িটাকে খেয়াল করে দেখো তাহলে দেখবে বেশি ইজিলি বুঝতে পারবে। খেয়াল করে দেখবে নিজেদের বাড়ির মেঝেটাকে ফার্স্টে খেয়াল করো। মেঝেটা তুমি দেখবে দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে, তাহলে মেঝের দৈর্ঘ্য কী হবে, মেঝের ক্ষেত্রফল কী হবে, দৈর্ঘ্য ইন্টু হচ্ছে প্রস্থ হলো। আচ্ছা, সেম দেখবে তুমি যদি তোমার দেয়ালের দিকে তাকাও তাহলে তুমি দেয়ালের দিকে দেখতে পাবে হচ্ছে যে দেয়ালটা প্রস্থর সাথে যুক্ত সেখানে দেখবে হচ্ছে প্রস্থ ইন্টু উচ্চতা আছে। সেম দেখবে অপর যে আরেকটা দেওয়াল আছে সেটা দেখবে দৈর্ঘ্যের সাথে যেটা কানেক্টেড সেটাতেও দৈর্ঘ্য ইন্টু উচ্চতা হলো। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, প্রত্যেকটা জিনিস কিন্তু দুবার, যেমন মেঝের সাথে উপরেও একটা আমার ছাদ আছে, তার মানে দুটো কিন্তু সেম সেম হয়। আবার একদিকের কর্নারের দেয়ালের সাথে অপর দেয়ালের কর্নারও সেম, তাহলে সে দুটো সেম। আবার তার মানে কি আলটিমেটলি এটার সাথে যদি আমি 2 গুণ করে দিই তাহলে হচ্ছে আমার কিন্তু সব জিনিস মুখস্থ করার দরকার পড়ে না। কিছু জিনিস যদি আমরা বুঝে, বিশেষ করে পরিমিতিটা বুঝে বা একে যদি আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করি আমরা অনেক ইজিলি জিনিসগুলোকে মাথায় তোমরা অ্যাবজর্ভ করতে পারবে। তাহলে এক্ষেত্রে ফর্মুলা কি হলো, 2 ইন্টু এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এবারে অঙ্কগুলোতে প্রবলেম কোথা হয়, ধরো তোমাকে এখন বলছে একটা প্লাস্টার করতে একটা চৌবাচ্চা। এবার তুমি বলো চৌবাচ্চা যখন প্লাস্টার করবে চৌবাচ্চার উপরটা তো ফাঁকা, তার মানে উপরের পোর্শনটা তো তুমি নিতে পারবে না। ইভেন শুধু উপরেরটা কেন, তোমার চৌবাচ্চা তো মেঝের সাথে লাগানোই থাকছে, তাই তো? তুমি সাইডটা প্লাস্টার করছো, সেক্ষেত্রে কিন্তু নিচের পোর্শনটাও বাদ চলে যাচ্ছে। তার মানে কিন্তু এই যে সেক্ষেত্রে যদি সেরকম অঙ্ক দেয় তো সেক্ষেত্রে কিন্তু 2 ইন্টু লেন্থ ইন্টু ব্রেথটা সেক্ষেত্রে হবে না, বি ইন্টু এইচ প্লাস এল ইন্টু এইচ। তো এই অঙ্কগুলোকে খেয়াল করতে হবে যে চৌবাচ্চাটা কী অবস্থানে রয়েছে, কোনভাবে জিনিসটাকে করা হচ্ছে। এই অঙ্কগুলোকে যতটা পারবে বাস্তব উদাহরণ দিয়ে বা বাস্তব সংজ্ঞা দিয়ে যেগুলোকে নিজেকে প্র্যাকটিক্যালি জিনিসটাকে ভাবার চেষ্টা করো, তারা দেখবে অঙ্কগুলো ইজিলি হয়ে যাচ্ছে। এই যে বিষয়টা বলছেন আপনি, তাতে করে কিন্তু প্র্যাকটিসটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু এই জিনিসগুলো কারণ অঙ্কের প্রতি ছেলেমেয়েদের একটা ভীতি কিন্তু প্রচন্ড থাকে এবং ভীষণ মানে ইন্টারেস্ট পায় না তারা করতে, কিন্তু বিষয়টা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। যদি ঠিকমতো করা যায় এবং বোঝা যায় তাহলে কিন্তু বেশ ভালো নাম্বার তো পাওয়া যায় ডেফিনেটলি, এবং ভালো স্কোর করাটাও কিন্তু খুব একটা অসম্ভব কিছু না। হ্যাঁ, তো তানভি ম্যাম আজকে রয়েছেন আমাদের সঙ্গে এবং তিনি 10ম শ্রেণী পরিমিতিকে বোঝাচ্ছেন এবং পরীক্ষায় কিভাবে ভালো স্কোর করা যায় সে কথাও উনি জানাবেন এবং বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দেবেন। তো যদি কোনো আমাদের বন্ধুদের ফোন করার থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা টেলিভিশন স্ক্রিনে যাওয়া টেলিফোন নাম্বারে ফোন করতে পারো, এবং যদি মনে হয় যে অঙ্কটা বুঝতে অসুবিধে হচ্ছে তাহলে তোমরা স্ক্রিনশট নিয়েও সেটা কিন্তু ভালো মতো করে দেখে নিতে পারো এবং প্রশ্ন করে সরাসরি তানভি ম্যামের কাছ থেকে তোমরা কিন্তু জেনে নিতে পারো। হ্যাঁ, শুরু করো। আচ্ছা, এটা যেমন গেল আয়তক্ষেত্র যদি হয় তো সেটা হয়ে যাচ্ছে এই যাবতীয় যা ফর্মুলা দিলাম সেটার উপরে 3টে দিলাম, সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন আর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। সেম যদি এই জিনিসটা এই ঘনকের উপরে ডিপেন্ড করে, ঘনক বলতে বোঝাচ্ছে হচ্ছে এটা যেমন প্রত্যেকটা তল হচ্ছে আয়তক্ষেত্র, তেমনি এটার ক্ষেত্রে হবে প্রত্যেকটা তল হচ্ছে বর্গক্ষেত্র। আচ্ছা, তোমরা এটার একটা সবথেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে আমরা যে লুডো খেলি, লুডোর যে ছক্কাটা হয়, লুডোর ছক্কাটাকে খেয়াল করে
দেখবে প্রত্যেকটা ডাইস যেটা হচ্ছে সেটা প্রত্যেকটা তল হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে এই বর্গক্ষেত্রের কি হয়, দৈর্ঘ্য যা হবে, প্রস্থ যা হবে, উচ্চতাও সেম হবে। তাহলে আমি যদি এটা মাথায় রাখতে পারি, ওটা কিন্তু অটোমেটিক আসবে। আমি বারবার বলছি যে এতগুলো সূত্র আছে বলে সেই সূত্রগুলোকে মাথায় রাখার দরকার নেই। আমি যদি বাস্তব দিয়ে বুঝি জিনিসটা, যদি একে বুঝি বা একে যদি জিনিসটাকে বোঝা যায়, তাহলে কিন্তু অঙ্কগুলো অনেকটা ইজি। আচ্ছা, তাহলে দেখো আমি আগেই বলেছি এক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই সেম, তা তিনটেই আমি এ ধরে নিলাম। যদি আয়তঘনকের ক্ষেত্রে এল ইন্টু বি ইন্টু এইচ হয়ে থাকে, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এ ইন্টু এ তিনটেই সেম, তার মানে কি হয়ে গেল, এ কিউব। সিমিলারলি দেখো কর্ণের দৈর্ঘ্য তাহলে কি হবে, রুট ওভার সবগুলো এ, সেম দৈর্ঘ্য যা, প্রস্থ যা, উচ্চতাও তাই। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, √3 এ স্কোয়ার √3 এ হচ্ছে, ঠিক আছে। আর এটা কি হচ্ছে দেখো, এই ক্ষেত্রে দেখো প্রত্যেকটা সেম হয়ে যাচ্ছে, মানে দৈর্ঘ্য যা, প্রস্থ যা, উচ্চতাও তাই। তো যদি তুমি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করো, দেখো এ ইন্টু এ, পরেরটাও এ ইন্টু এ, তাহলে এইভাবে টোটাল তিনটে এ ইন্টু এ পাচ্ছ, মানে কি পাচ্ছ, 3a স্কোয়ার পাচ্ছ। তাহলে 2 × 3a স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল হলো 6a স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমার সমগ্র তলের ক্ষেত্রফল বা ক্ষেত্রফলের অঙ্ক। বারবার একটা কথাই বলছি, যখন অঙ্কগুলো করবে কি বলতে চেয়েছে সেটা বুঝবে, যে কোন দিক, কোনো দিকটা, কোনো সাইডটা খোলা আছে কিনা, কোনোটা বন্ধ আছে কিনা। বন্ধ থাকলে তো ফর্মুলাটা হয়ে গেল, কিন্তু কোনোটা ধরো সাপোজ চৌবাচ্চা সাধারণত উপরের তলটা থাকে না, তো সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাইনাস হয়ে যাবে। তো সেই যে ব্যাপারগুলোকে খেয়াল করতে হবে, যে চৌবাচ্চার ক্ষেত্রে কি করব, বা শুধু বাক্স দিলে কি করব। তাহলে এই ব্যাপারগুলো কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে সব থেকে বেশি খেয়াল করবে। তো আমি বারবার এটাই বলছি যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে বোঝো, তাহলে না ফর্মুলা মাথায় রাখতে হবে, না অঙ্ক ক্ষেত্রে করার ক্ষেত্রে সমস্যা হবে। তো আমি এখানে দু একটা অঙ্কের আসি এখান থেকে। ধরো তোমাকে দিয়ে দিল হচ্ছে একটা আয়তঘনকই দিল, আয়তঘনকের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, প্রস্থ দিয়ে দিয়েছে, আর উচ্চতা দিয়ে দিয়েছে। তোমাকে বার করতে বলেছে হলো আয়তঘনক, নাম ধরো বললো ঘর বলেছে, ঠিক আছে। একটা ঘর আছে, ঘরের মেঝের দৈর্ঘ্য দিয়ে দিল সাপোজ 10, প্রস্থ দিয়ে দিল হচ্ছে 5, উচ্চতা সাপোজ দিয়ে দিল হচ্ছে 3। তাহলে 10, 5 আর 3 দিয়েছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আমাকে ধরো অঙ্কটাতে বলেছে যে আমাকে মেঝে বানাতে হবে, তাহলে মেঝের ক্ষেত্রফল কত। তাহলে এই অঙ্কগুলো কিন্তু খেয়াল করবে, শুধু মেঝে বলেছে এখান থেকে, কিন্তু শুধুমাত্র মেঝে মানে আমার শুধু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলেই হয়ে যাবে, যেটা আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে করি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে সেক্ষেত্রে কিন্তু 10 × 5 = 50। আচ্ছা, আরেকটা কথা, একক লিখতে ভুলো না। এই যে 50, যদি এটা মিটার থাকে তো সেখানে বর্গ মিটার লিখে দেবে, সেমি থাকলে বর্গ সেমি লিখবে, আর কিছু না থাকলে একক লিখে দেবে, দেন এককে লাস্টে বর্গ, ক্ষেত্রফল থাকলে বর্গ একক, আর ঘনফল থাকলে ঘন মিটার বা ঘন মিটার কিউ, এই টাইপের কিছু লিখে দেবে, ঠিক আছে। একক লেখা কিন্তু মাস্ট। আচ্ছা, ধরো এই অঙ্কটাই ধরো যদি বলি, যেমন বললো মেঝের ক্ষেত্রফল, এবার ধরো বললো রং করতে হচ্ছে তোমাকে। এবার তুমি নিজের বাড়িতে খেয়াল করে দেখবে, মেঝেতে থই না কেউ কালার করবে কোথায়, দুদিকে, মানে এই দিকে দুটো সাইডে করবে, এবং মেঝের উপরের যে পার্টটাও রং করে অনেক সময়, সেটা আলাদা কালার হয়, তো সেটা পরীক্ষায় বলে দেবে যে আমরা ছাদেও একই কালার করবো কিনা, ঠিক আছে। তো এই জায়গাটা খেয়াল করবে যে যদি এরকম টাইপের কিছু বলে, সেক্ষেত্রে কিন্তু মেঝেতে কালার করতে হয় না। যদি বলে যে আমি কালার করেছি, তো সেক্ষেত্রে যদি বলে ধরো 4টে দেওয়াল আছে, তো ফার্স্ট এই দেওয়ালটার ক্ষেত্রে তাহলে ফর্মুলা কি হচ্ছে দেখো, 2 ইন্টু করেছিলাম আমরা প্রস্থ ইন্টু হচ্ছে উচ্চতা, প্লাস ওদিকেও হচ্ছে সেম দৈর্ঘ্য ইন্টু হচ্ছে উচ্চতা। এটা তো হলো, তার সাথে এটা তো দুটো করে আছে, কিন্তু উপরের যে পোর্শনটা, উপরের পোর্শনটার জন্য কিন্তু একটা ইন্টু হবে, ওই জন্য দেখো আমি হোল ব্র্যাকেট করলাম না, ওটাকে কি করে দিলাম, দৈর্ঘ্য ইন্টু হচ্ছে প্রস্থ করে দিলাম। তাহলে এইখানে যদি আমি ভ্যালুগুলোকে পুট করে দিয়ে আমি মান পেয়ে যাব। আবার এরকম আসতে পারে যে ধরো এরকম বললো 1 বর্গ সেন্টিমিটারে রং করতে আমার 30 টাকা খরচা হলো, তাহলে হচ্ছে টোটাল যে অ্যান্সারটা বেরোবে তততে আমার কত খরচা হলো। তো ধরো আমি এই অঙ্কটাই করছি, 2 ইন্টু এখানে আমি মানগুলো বসিয়ে দিচ্ছি, বি আর এইচ এর মান বসালাম, 3 × 5 = 15 এলো, এল আর এইচ এর মান বসালাম 30 এলো, আর এখানে এল আর বি হচ্ছে 50। তাহলে এটাকে যদি প্লাস করো, দেখো 2 ইন্টু 45 প্লাস 50 ইকুয়াল টু 90 + 50 আসছে, 90 + 50 হচ্ছে 140। তাহলে 140 আসছে। তাহলে আমি সেটা বললাম, ধরো বলেছে যে 1 বর্গমিটারে রং করতে আমার খরচা হয়েছে 30 টাকা, তাহলে 1 বর্গমিটারে খরচা হয়েছে 30 টাকা, তাহলে 140 বর্গমিটারে কত হবে, 30 × 140, এরকম টাইপের অঙ্কগুলোকে আসবে, ঠিক আছে।
আচ্ছা ধরো এরকমই একটা বলছি আমি, মেঝের বলতে পারে যে এখন ঘরের মধ্যে দরজা আর জানলা আছে, ঠিক আছে, তাহলে আমি তো দরজা আর জানলাতেও তো আমি সেম কালার করতে পারি না, না, তো সেটা বলে দেবে যে দরজা ও জানলা বাদ দিয়ে যে দেয়াল আছে দেয়ালের ক্ষেত্রফল কত। সাপোজ আমি ধরে নিলাম যে দরজাটা হচ্ছে 1:2 করে আছে, আর জানলাটাও ধরে নিলাম হচ্ছে 1:1 করে আছে। এরকম ধরো দুটো জানলা আছে, তাহলে দুটো জানলা মানে এখানে 2 গুণ হয়ে যাবে, আর দরজা একটা আছে, তাহলে এখানে দেখো এটা 1 হলো আর এটা হচ্ছে 2 একে 3 হলো, ঠিক আছে, 2 একে 2 হলো, তাহলে টোটাল আমার কত আসছে, টোটাল 3, মানে টোটাল দরজা আর জানলা মিলিয়ে আমার টোটাল ক্ষেত্রফল কত আসছে, দরজা আর জানলা মিলিয়ে টোটাল ক্ষেত্রফল আসছে 2 + 1 = হচ্ছে 3 আসছে। তাহলে এই যে 3 বর্গ সেন্টিমিটার আছে এটাকে আমাকে বাদ দিতে হবে এই দরজা আর জানলাটাকে, কারণ সেখানে তো রং করতে পারবো না, সেটা তো গেলই, প্লাস খেয়াল করে দেখো আমার কিন্তু এই পোর্শনটাও আসবে না, কারণ ধরি না ছাদে আমার দরজা জানলা থাকে, তাহলে এই পোর্শনটাও বাদ গেল, তাহলে ফর্মুলা তখন কিন্তু এইটা। তাহলে আমি বারবার বলছি অঙ্কগুলোকে তো যদি বাস্তবের সাথে মিলিয়ে করো তাহলে কিন্তু বেশি ভালোভাবে বুঝতে পারবে। তাহলে দেখো 2 × B আর H এর মানটা বসিয়ে দাও, 5 × 3 + 10 × 3, এখান থেকে পেয়ে গেলে হচ্ছে 2 × 15 + 30 মানে 45, 90, এই 90 বর্গমিটার যেটা এলো আমার, সেখান থেকে আমি 3টা মাইনাস করবো, কারণ দরজা আর জানলা একটা ছিল 2 একক, একটা 1 একক, তার টোটাল হচ্ছে 3 একক এসেছিল, সেটা আমি মাইনাস করে দিলাম, তাহলে 90 - 3 করলে আমার চলে এলো হচ্ছে 87 বর্গমিটার। এটা হচ্ছে দরজা ও জানলা বাদ দিয়ে ক্ষেত্রফল। তাহলে এই টাইপের অঙ্কগুলোকে দেখবে। আচ্ছা সিমিলারলি ধরো আমি একটা ঘনকের এবার আমি ঘনকের একটা অঙ্ক বলি। ধরো একটা ঘনক দেওয়া আছে, বলে দিয়েছে যে ঘনকের আয়তন হচ্ছে 216, আমাকে বার করতে দিয়েছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে ঘনকের আমার কিচ্ছু দেওয়া নেই, কিন্তু কত বাহু কী আছে কিচ্ছু দেওয়া নেই, আমাকে ঘনকের জাস্ট হচ্ছে আয়তনটা দিয়ে দিয়েছে। তাহলে ঘনকের আয়তন দিয়ে দিয়েছে মানে আমি ফার্স্টে ধরে নেবো যে ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ, আমরা আয়তনের ফর্মুলা জানি, আয়তনের ফর্মুলা কী হয়, AQ, তাহলে AQ = কত দেওয়া আছে, 216। এবার আমাকে দেখতে হবে 216 কার কিউব হয়, তাহলে দেখো 216 হচ্ছে 6 এর কিউব হয়, তাহলে এখান থেকে পারছি হলে আমি A = 6, যদি A = 6 পেয়ে গেলাম, যদি আমি বাহুর দৈর্ঘ্যই পেয়ে যাই, তাহলে আমাকে কর্ণ বলুক বা সমগ্র তলের ক্ষেত্রফল, আমি দুটোরই ফর্মুলা জানি। কর্ণের দৈর্ঘ্যের জন্য কি হচ্ছে √3 × 6 = 6√3, আর যদি তুমি সমগ্র তলের ক্ষেত্রফলে আসো তাহলে হচ্ছে 6a² হচ্ছে 6 × √3 এর হোল স্কোয়ার, সেখান থেকে তুমি পেয়ে যাচ্ছ 6 × 3 18। তাহলে এটার একক কিন্তু মিটার হবে, যদি তোমার যদি 216টা মিটার দেওয়া ঘনমিটার দেওয়া থাকে, আর এটা কিন্তু বর্গ মিটার হল। বারবার একটা কথা বলছি, পরিমিতিতে আঁকবে, সেকেন্ড হচ্ছে একক লিখবে, থার্ড হচ্ছে উত্তর লিখবে, এই 3টে জিনিস মেনটেন করবে। আচ্ছা এই যে আঁকা এবং এই যে স্টেজগুলো আছে, আমরা তো খুব ভালো মতো করে জানি যে অনেক সময় কি হয়, হয়তো আঁকাটা হয়তো ঠিক হলো, কোনো একটা পর্যায়ে হয়তো একটু ভুল হলো, তো সেখানে মার্কিংটা কিভাবে কাটছে? হ্যাঁ আমার কিন্তু এই অঙ্কগুলোতে স্টেপ মার্কিং আছে, মানে এটার জন্য এমন নয় যে শুধু তুমি আঁকলে নাম্বার পাবে, কিছুটা দূর এগোলে তোমাকে একটা নাম্বার দেওয়া হবে। আঁকলে নাম্বার দেওয়া সাধারণত উপপাদ্যের ক্ষেত্রে, উপপাদ্যের আমি যদি মানে উপপাদ্যটা যদি আমি হেডিংটা পড়ে কিন্তু আমরা সাধারণত উপপাদ্যের আমরা বেসিকটা লিখে দিতে পারবো, কারণ উপপাদ্যটার কিছুটা গল্প লেখাই থাকে, আঁকাটা ওটা দেখে এঁকে ওই উপপাদ্যের ক্ষেত্রে তুমি একটা নাম্বার পেয়ে যাবে। তুমি যদি জাস্ট ধরো উপপাদ্য সেই মধ্যে কমন পেলে না, তো ওই মধ্যে লিখে আর এঁকেটা দিলে ওই ক্ষেত্রে, এই ক্ষেত্রে শুধু আঁকলে হয়তো হবে না, কিন্তু কিছুটা স্টেপ গেলে তোমার স্টেপ মার্কিং থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে। তার মানে প্রত্যেকটা স্টেপকে কিন্তু মানে আঁকা থেকে শুরু করে এই যে ফর্মুলা এবং তারপর স্টেপ ওয়াইজ একদম ঠিকঠাকভাবে করার প্রয়োজন রয়েছে, এবং কোনো ক্ষেত্রে যদি ভুল হয় তাহলে কিন্তু স্টেপ মার্কিং রয়েছে, মানে যতদূর তুমি ঠিক করলে সেই অবধি তুমি মার্কসটা ঠিক পেলে, হয়তো উত্তরটা সেক্ষেত্রে ঠিক হলো না, কিন্তু স্টেপ যতদূর তুমি সঠিক করেছো সেই অবধি কিন্তু তুমি ঠিকঠাক মার্কস। হ্যাঁ অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা হয়তো এটা কেটে দিয়ে চলেছে, কাটার দায়িত্ব টিচারের, সে কাটবে, তো আমি বলবো এটাকে কাটতে না, হয়তো সেখানে কিছুটা ঠিক হয়েছে, কিছুটা তো নাম্বার সেখানে একেবারে যারা একটু উইক স্টুডেন্ট তাদের জন্য আমি বলছি যে তারা হয়তো ওই কেটে দিল, না কেটে যতটুকু পাচ্ছে সেটুকু করলো, তো সেখানেও কিছুটা নাম্বার আর কি ওরা ক্যারি করে যাবে না, তাহলে সেইভাবে একদম যারা উইক স্টুডেন্ট তাদের জন্য বলছি। যারা আরেকটা কথা বলবো, ম্যাথসে যখন এটা ভুলটা আমরা বারবার করি, ধরো একটা অঙ্ক মিলছে না আমার, সেই মুহূর্তে কিন্তু আমরা দরকার নেই ওটাকে নিয়ে বেশি করার, কারণ আর পরে কিন্তু আমার আরও অনেক অঙ্ক আছে, তো আগে আমি ওই অঙ্কগুলোকে সলভ করে নিই,
কারণ একটা কথা আছে নিজের ভুল দেখা যায় না, তো সেম অঙ্কের ক্ষেত্রেও তাই, তুমি কিন্তু নিজের ভুলটা খুঁজে বার করতে পারবে না কোথাও ভুল হলে। তো তুমি সেক্ষেত্রে কি করবে না, আগে হচ্ছে ওই পাশে চলে গেলে পুরো অঙ্ক শেষ করলে দেন তুমি পেজ নাও, কি পেজ যদি থাকে ওইখানে আবার নতুন করে অঙ্ক শুরু করো, দেখবে তুমি অটোমেটিক অঙ্কটা পেরে যাবে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। এটা কিন্তু খুব ভালো কথা যে এই যে কোনো একটা অঙ্ক হয়তো করা হচ্ছে, সেক্ষেত্রে এই মনে হচ্ছে যে তোমার ঠিক হচ্ছে না, সেই জায়গাটায় যে কাটাকাটি করে দিয়ে যে না আমার ঠিক হচ্ছে না কেটে দিয়ে চলে আসা, হয়তো তুমি একটা দুটো স্টেপ হয়তো ঠিকঠাক করেছো, তাহলে সেই অবধি তো মার্কস পাওয়া যাবে। ম্যাম কিন্তু এটা একদম ভালো কথা বলেছেন যে তোমরা কাটাকাটিটা করতে যেও না, যদি মনে হয় যে কোনো কনফিউশন আছে ছেড়ে দাও, যদি তোমার স্টেপে কোনো জায়গায় ঠিকঠাক থাকে তাহলে নিশ্চয়ই সেই অবধি তুমি মার্কসটা পাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো আমরা এবারে ঘনকের কতগুলো অঙ্ক বললাম, এবারে আমি শর্টের উপরে চলে যাচ্ছি গোলকের ক্ষেত্রে। তো গোলক আর বৃত্তের মধ্যে একটা দুটোকে হয়তো মানে আমাদের দেখে মনে হবে দুটো এক, বা আমাদের কনসেপশন ওয়াইজ লাগবে হচ্ছে দুটোই হচ্ছে এক জিনিস, কিন্তু বৃত্ত কিন্তু একটা 2D ফিগার আর গোলক হচ্ছে 3D ফিগার। আমরা হ্যাঁ এখন হয়তো 3D আঁকি, কিন্তু তোমরা তাও দেখবে 3Dর একটা সাইড আমরা দেখতে পাই না, তার মানে 3D কিন্তু আমরা বেসিক্যালি আঁকতে পারি না, যেটা আঁকি জাস্ট আমাদের মনের জন্য, ঠিক আছে, কিন্তু 3D কিন্তু আমরা একটা সাইড আমরা দেখতে পারি না। তো গোলক হচ্ছে আমাদের 2D ফিগার আর গোলক হচ্ছে 3D ফিগার আর বৃত্ত হচ্ছে আমাদের 2D ফিগার। তো গোলকের ক্ষেত্রে গোলকেরও সেরকম ফর্মুলা আছে, একটা হচ্ছে আয়তন গোলকের ক্ষেত্রে পাবো, সেটা হচ্ছে 4/3 পাই আর কিউব, আর হচ্ছে আমি পাবো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। আচ্ছা, এরপরে আমি আসবো হচ্ছে গোলকের, এইটা তো গেল যদি গোলকটাকে হাফ করা হয় মানে অর্ধ গোলক। আচ্ছা, যদি অর্ধ গোলক করা হয় তো সেক্ষেত্রে কি সমস্যা হবে তুমি দেখো, আয়তনের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, এটা 4/3 পাই আর কিউব ছিল, আয়তন হয়ে গেল আমার 2/3 পাই আর কিউব, এখানে কোনো প্রবলেম নেই। কিন্তু যখন বলবে হাফ বা অর্ধ গোলকের কথা, একটা জিনিস খেয়াল করবে যে সেটা কি ধরনের বলছে, নিরেট বলছে, ফাঁপা বলছে। ধরো তুমি একটা বাটির কথা যদি ভাবো, বাটির কিন্তু উপরের তলটা থাকে না, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু 4 পাই আর স্কোয়ার যদি হয় তাহলে ক্ষেত্রফল কিন্তু 2 পাই আর স্কোয়ার হয়ে যাবে। এবার বাটিটা তুমি যদি ভুলে গিয়ে যদি তুমি এমন একটা জিনিস ভাবো যেটা নিরেট, মানে উপরে তল আছে, পুরোটা ভাবো সিমেন্ট দিয়ে পুরোটা আটকানো, তাহলে কিন্তু নিচের যে তলটা সেটা যেমন 2 পাই আর স্কোয়ার, উপরে যে তলটা, উপরের তলটা দেখো বৃত্তাকার, বৃত্তের কি হয় সেটা হচ্ছে পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল আমরা পড়েছি, তাহলে সেটা ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে 3 পাই আর স্কোয়ার। তাহলে আমি দুটো জিনিস পেয়ে গেলাম, একটা হচ্ছে গোলকের ক্ষেত্রে পেলাম, গোলকের হচ্ছে আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, তার ঠিক হাফ হচ্ছে 2/3 পাই আর কিউব, সেম হচ্ছে এটা 4 পাই আর স্কোয়ার, তার ঠিক হাফ হচ্ছে 2 পাই আর। কিন্তু যদি বলে নিরেট, মানে আমার যদি অর্ধগোলকটার উপরে একটা স্তর থাকে, সেক্ষেত্রে কিন্তু পাই আর স্কোয়ার যোগ হয়ে যাবে 3 পাই আর স্কোয়ার। আচ্ছা, এখানে বেসিক দেখো আর দিয়ে দিল, বেসিক তুমি মানগুলো বসিয়ে দিলে হয়ে গেল, কিন্তু যে জায়গাটা ভুল হয় বা যে জায়গাটা তোমরা স্কিপ করে যাও হয়তো তাড়াহুড়ের বসে, তো সেইখানটা আমি বলবো ধরো তোমরা হয়তো রয়েছে হলো কোনো জায়গায় ব্যাস দেওয়া আছে, তোমরা খেয়াল করলে না, তোমরা ওটাই বসিয়ে দাও, আমাদের কিন্তু ফর্মুলা ব্যাসার্ধ দিয়ে আছে, ব্যাস দিয়ে নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু হাফ করে নিতে হবে। ধরো একটা অঙ্ক যদি আমি বলি যে একটা গোলকের ব্যাস দেওয়া আছে হলো 6 মিটার, আমাকে আয়তন বার করতে দিয়েছে, তাহলে আয়তনের ফর্মুলা কি 4/3 পাই আর কিউব, তাহলে পাই ইন্টু আর কিউব। এবারে তোমরা 6 কিউব বসিয়ে দিও না, কারণ 6টা কিন্তু ব্যাস বলে, তাহলে ব্যাসার্ধ কত হবে 6/2 সমান 3 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 3 কিউব, তাহলে সমান কি হচ্ছে 4/3 পাই, পায়ের জায়গায় এখানে ভ্যালু বসিয়ে দিও 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে এখান থেকে একটা 3 কেটে গেল, 3 × 36 36 পাই, এটা কিন্তু আয়তন, তার মানে ঘন মিটার লিখবে, ঠিক আছে। আচ্ছা, ধরো এখানেই একটা টাইপ অঙ্ক আসে যে কোনো একটা গোলককে গলিয়ে অপর একটা গোলকে কনভার্ট করা হচ্ছে, তার আয়তন কত। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখবে একটা অঙ্ক আছে যেটা আমরা ভেদেও পাবো, আর এখানে ভেদেরটা কিন্তু ভেদের প্রসেসে করতে হবে, আর গোলকে যেটা আছে এটা গোলকের প্রসেসে করতে হবে। তো যেটা আছে দেখবে 3, 4 আর 5 তিনটে গোলক আছে, তাদেরকে গলিয়ে আমি একটা বড় গোলকে কনভার্ট করব, তাহলে যে বড় গোলকটা আমি বানাবো তার ব্যাসার্ধ কত হবে সেটা আমাকে বার করতে হবে। তো আমাকে এখানে তিনটে গোলক, একটা বললাম 3, একটা হচ্ছে 4, একটা হচ্ছে 4, 5, তিনটার ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হবে আয়তন। আচ্ছা, যখন এই কোনো জিনিস গলাবো সেটার মানে কিন্তু তার আয়তনটা বার করতে চেয়েছে, ঠিক আছে, তাহলে 4/3 পাই ইন্টু 3 কিউব, তারপরেরটা কত হবে 4/3 পাই ইন্টু 4 কিউব। আর ম্যাম একটু থামাবো, আপনাকে একজন ফোন করেছেন। হ্যালো
নমস্কার, আমি হিরণময় পাল বলছি কতুলপুর থেকে। হ্যালো, হ্যাঁ, আমি হিরণময় পাল বলছি কতুলপুর থেকে। একটু জোরে বলবেন, শুনতে পাচ্ছি না। হিরণময় পাল কতুলপুর থেকে বলছি। হ্যাঁ বলুন হিরণময় বাবু, বলুন। হ্যাঁ, আমি ম্যাম আপনাকে এবং ম্যামকে দুজনকেই নমস্কার, গুড মর্নিং, শুভ সকাল জানাবো। গুড মর্নিং, বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটা বলছি, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফলটা একটু জানতে চাই, বুঝতে পেরেছেন? 10.7 সেমি বললেন 10.7, তাই তো? ব্যাসার্ধ? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বললেন তো? হ্যাঁ সমগ্র হ্যাঁ, তলের হ্যাঁ। ক্ষেত্রফল। ঠিক আছে। ক্ষেত্রফলটা একটু জানতে চাই। ঠিক আছে, আপনি এর হ্যাঁ, উত্তরটা বলে দিন। আমি আগে তাহলে এটা বলে তারপরে ওটাতে যাচ্ছি। একটু আগেই বললাম একটা গোলকে তুমি ব্যাসার্ধ বলে দিলে 10.7, তাহলে হচ্ছে ক্ষেত্রফল বার করতে বললে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 4πr² হচ্ছে। তাহলে এখানে তুমি ভ্যালু বসাও 4 × 22/7 আর 10.7 এর স্কোয়ার হলো। তাহলে এটাই হচ্ছে 4 × 22/7। 10.7টাকে দুবার লিখলাম কারণ স্কোয়ার আছে তাই। আর এইখানে তুমি এই পয়েন্টটা তুলে এখানে 10 করলে, এখানেও পয়েন্ট তুলে 10 করলে, আর তারপরে জাস্ট কাটাকুটি করো, করে যে অ্যান্সারটা বেরোবে সেটা উপরেগুলোকে গুণ করলে যদি এটা কাটাকুটি যায় তো দেখো এখানে হচ্ছে এটা যদি কাটাকুটি যায় তো গেল, যদি না যায় উপরের পোর্শনটাকে গুণ করো, নিচের পোর্শনটাকে গুণ করো, জাস্ট ছোটোবেলায় যেরকম ভাগ করে পয়েন্টটা অ্যান্সার বের করে নাও। আচ্ছা, বেশ। আমি যে অঙ্কটা করাচ্ছিলাম সেটাতে আসছি। ধরো আছে এখানে 4/3 পাই, এখানে 3q × 4/3। আরো একটা ফোন আছে, হ্যাঁ। একটু নিয়ে নি। হ্যালো, হ্যালো, ম্যামকে গুড মর্নিং জানাচ্ছি। আমি দেবজ্যোতি চক্রবর্তী, মাধ্যমিক পরীক্ষার্থী বলছি। হ্যাঁ দেবজ্যোতি, বলো। আমার কোশ্চেন হচ্ছে, গোলকের একটি 14 সেমি ব্যাস বিশিষ্ট 3টি লোহার গোলককে গলিয়ে 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 1.6 সেমি লম্বা কয়টি লৌহ খণ্ড তৈরি করা যাবে? আরেকবার একটু রিপিট করলে আর একবার একটু ধীরে ধীরে বলো, ম্যাডাম একটু কোশ্চেনটা লিখে নিন। ওকে 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 14 সেমি ব্যাস বিশিষ্ট এই 3টি লোহার গোলক গলিয়ে 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 1.6 সেমি লম্বা কটি লৌহ খণ্ড তৈরি করা যাবে? বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, মোটামুটি তো 14 সেমি ব্যাসের 3টে আছে গোলক, তাই তো? 3টে গোলক, হ্যাঁ 3টে গোলক রয়েছে। আরো একবার আমি বলতে বলবো। 14 সেমি ব্যাস বিশিষ্ট 3টি লোহার গোলক গলিয়ে হ্যাঁ 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট এবং 1.6 সেমি লম্বা কয়টি লৌহ খণ্ড তৈরি করা যাবে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। ধন্যবাদ। ধন্যবাদ টেলিফোন হ্যাঁ। করার জন্য। সঙ্গে থাকো এবং দেখতে থাকো। আচ্ছা, আমি আগে এটাতে চলে আসি যেটা বলছিলাম। 14 সেমি ব্যাস আছে, তাহলে তুমি ব্যাসার্ধ বার করে নাও। ব্যাসার্ধ হচ্ছে 7 হচ্ছে, তাহলে সেখান থেকে তুমি এটা আয়তন বার করে নিতে পারবে 4/3 πr³। তাহলে 4/3 πr³ মানে হচ্ছে এখানে 7 এর কিউব হচ্ছে। তাহলে এখানে দেখো 3টে গোলক বলেছে, তাহলে আমি এর সাথে আমি 3 ইন্টু করে দিলাম। তাহলে এখানে অ্যান্সারটা এলো হচ্ছে 4 × π × 7 এর কিউব। ঠিক আছে, তো এটা গেল আমার গোলকের আয়তন। যখনই আমি এই অঙ্কটা আসছিলামই একটু পরে, যে যখনই কোনো জিনিস বলবে না কটা বানাতে হবে, তো যখনই কোনো জিনিসে বলবে কটা, তো সেক্ষেত্রে আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে যেটা বড় যে জিনিসটা সেটাকে ডিভাইড করে দেবো, ছোট যে জিনিসটা আছে না সেটাতে আমি ডিভাইড করে দেবো। তাহলে আমার সেক্ষেত্রে কী হয়ে যাবে না, কটি সেটা বড় গোলক থেকে আমাকে এখানে যেমন তুমি যেমন বললে 1.5 সেমি ব্যাসার্ধ আর হচ্ছে 1.6 সেমি হচ্ছে লম্বা, তো এটা তার মানে একটা লোহার দণ্ড, তার মানে এটা কিন্তু একটা চোঙ আসছে। তাহলে আমাকে কিন্তু চোঙটা দিয়ে, চোঙের যে আয়তন আছে চোঙের আয়তন দিয়ে এখানে ডিভাইড করতে হবে। চোঙের আয়তন কি হয়ে যাচ্ছে π × r² × h মানে 1.5 এর স্কোয়ার ইন্টু হচ্ছে h মানে 1.6 এলো। তাহলে এখান থেকে দেখো এখানে পাই কেটে যাচ্ছে, আর 4 × 7³ হচ্ছে কি 4 × 3খানা 7 আসছে, আর এখানে হচ্ছে 1.5 হচ্ছে দুটো, আর হচ্ছে 1.6। জাস্ট এটাকে কাটাকুটি করবে, কাটাকুটি করে যে অ্যান্সারটা বেরোবে সেটাই লিখে দেবে, এতটি আমার হচ্ছে লোহার দণ্ড তৈরি করা সম্ভব হচ্ছে। বেশ, এই যে উত্তরটা বলা হলো তুমি কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এবং স্ক্রিনশট নিয়ে তুমি এই যে সলভ করা হলো নিয়ে তুমি কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখে নিতে পারো ভালো করে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবারে হচ্ছে দেখো এখানে আছে যে অঙ্কটাতে ছিলাম, হ্যাঁ যেটাতে ছিলাম আমি সেটা করছি। তো 3টে গোলক ছিল, 3টে গোলক দিয়ে আমি একটা বড় গোলক বানিয়েছি। তো ফার্স্টেরটা এলো 4/3 π × 3³ তারপরটা 4/3 π × 4³ আর লাস্টেরটা হচ্ছে 4/3 π ×
5 কিউব। এক্ষেত্রে না আমি একটা সাজেশন দেবো, কিছু ক্যালকুলেশনে পুরো হিসাব করবেন। আমি যদি এখানে 22/7 করে একটা অনেকটা বড় ক্যালকুলেটিভ হয়ে যাবে, কোনো ভুল হবে না বলছি না, কিন্তু অঙ্কটা অনেক বড় লেন্দি হয়ে যাবে, কারণ সময়টা অনেকটা ব্যাপার আছে না। তো 4/3 পাই কমন নিলে 3 কিউব প্লাস 4 কিউব প্লাস হচ্ছে 5 কিউব। দেখো এখানে কত আসছে, 4/3 পাই, এটা হচ্ছে 27, আর এটা হচ্ছে 64, আর এটা আসছে 125। তিনটেকে প্লাস করলে তোমরা দেখবে আসবে হচ্ছে 216। তাহলে আমি ধরে নিলাম যে যেটা বড় গোলক আছে সেই বড় গোলকটার ব্যাসার্ধ বা ধরে নিলাম আর হচ্ছে, তাহলে বড় গোলকটার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার আয়তন কি হবে, 4/3 পাই আর কিউব। তাহলে একটা কথা মাথায় রাখো, তিনটে গোলক দিয়েই তো আমি বড় গোলকটা বানিয়েছি, তাহলে তিনটে গোলকের মোট আয়তন যা হবে আর বড় গোলকটার আয়তন আমার সমান আসবে। তাহলে এক্ষেত্রে কি লিখতে পারো তোমরা, 4/3 পাই আর কিউব ইকুয়াল টু 4/3 পাই ইন্টু 216। আমি কেন করলাম না এই 4/3 পাইটা এবার বুঝতে পারবে। দেখো দুপাশে 4/3 পাইটা আমি কেটে দিতে পারি, তাহলে আর কিউব ইকুয়াল টু 216, তাহলে এখান থেকে পাচ্ছি হলো আর কিউব ইকুয়াল টু 6 কিউব, তাহলে আর ইকুয়াল টু 6। তাহলে আমার এখানে এলো হচ্ছে বড় গোলকটার ব্যাসার্ধ আমি এখান থেকে পেয়ে গেলাম 6 সেমি। বা এখানে অ্যান্সারও দেখবে যে তোমাকে ব্যাসার্ধ চেয়েছে না ব্যাস চেয়েছে, যদি ব্যাসার্ধ হয় তো 6 হলো, আর ব্যাস হলে 2 × 6 করে 12 করে নেবে। আচ্ছা, এরপরে ধরো আমি আরেকটা অঙ্ক বলছি। একটা গোলক আছে, বলেছে গোলকের উপরে আমার দুটো ছোট ছোট ছিদ্র আছে। ধরে নিলাম হচ্ছে ধরো গোলকটা হচ্ছে আমার ব্যাসার্ধ যদি আমি ধরে নিই হচ্ছে 8 করে রয়েছে, 8 মিটার গোলকের ব্যাসার্ধ, আর তার উপরে দুটো ছোট ছোট ছিদ্র আছে। খেয়াল করে দেখবি যে ছিদ্রটা আছে না, তো আমাকে বার করতে বলেছে যে গোলকের বাইরে যে সারফেসটা আছে তার এরিয়াটা বার করতে বলেছে ছিদ্র দুটো বাদ দিয়ে। ছিদ্র দুটো খেয়াল করে দেখো, ছিদ্র দুটো কিন্তু গোলক নয়, ছিদ্র দুটো কিন্তু বৃত্ত। তাহলে এক্ষেত্রে কিন্তু আমার বৃত্তের ক্ষেত্রফল লাগবে। তো ধরো বলে দিয়েছে যে যে দুটো ছিদ্র আছে তারা হচ্ছে 1 সেমি করে আছে, তাহলে ক্ষেত্রফল কি হচ্ছে পাই ইন্টু 1 স্কোয়ার হয়, পাই ইন্টু 1 স্কোয়ার, পাই আর স্কোয়ার মানে এখানে জাস্ট পাই এলো, আর দুটো আছে তার মানে সেক্ষেত্রে কী হলো 2 পাই। কারণ আমার এখানে পরের লাইনে লিখবে, তোমরা ফার্স্টে লিখে নেবে যে ধরি বৃত্তের যেহেতু দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ 1 করে আছে, অতএব ক্ষেত্রফল পাই আর স্কোয়ার মানে পাই ইন্টু 1 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে পাই এলো। আর সিমিলারলি বলবে যেহেতু তোমার দুটো আছে বৃত্ত এক্ষেত্রে, তাহলে দুটো বৃত্তের ক্ষেত্রে কি হবে এটা, তো এটা হবে 2 পাই হলো, ঠিক আছে। এবারে আমাকে মেন যে গোলকটা সেটার ক্ষেত্রফল বার করতে হবে, সেটার ক্ষেত্রফল কি হচ্ছে 4 পাই আর স্কোয়ার, আর এখানে কত 8 ছিল তাহলে 8 স্কোয়ার। তাহলে এইবারে আমরা কি করব, এই দুটোকে জাস্ট আমাদের মাইনাস করে দিলেই আমাকে বেরিয়ে যাবে টোটালটা। তো এখানে কত হচ্ছে দেখো 64, আর এদিকে 4 256 পাই আসছে, আর 256 পাই থেকে যদি আমি 2 পাই মাইনাস করে দিতে পারি তাহলে আমার গোলকটা যেটা আছে সেটা বাদ দিয়ে যে দুটো ক্ষেত্রফল সেটা আমার ইজিলি বেরিয়ে গেল এখান থেকে, তাই তো 254 পাই। আর যদি পায়ের ভ্যালুটা লাস্টে 22/7 বসিয়ে দিয়ে অ্যান্সার বার করে নেবে। আর বারবার একটা কথা বলছি, ক্ষেত্রফল থাকলে বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার যাই থাকুক সেই এককটা খেয়াল করবে। আর অঙ্কগুলোর একক দেখবে সবগুলো একই আছে। ধরো সাপোজ এটাই অঙ্কটাই যদি এরকম দিত না, এটা দিয়ে দিল হচ্ছে 8 মিটার আর ওটাতে ডেসিমিটারে দিল, তাহলে কিন্তু সেইভাবে কিন্তু জিনিসগুলোকে কনভার্ট করে নিতে হবে, প্রত্যেকটাতে একই এককে কনভার্ট করে আমাকে এই পার্টিকুলার খুব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো কিন্তু খেয়াল করবে। আচ্ছা, আরেকটা ধরো অঙ্কে আসছি আমি, যদি বলে দেয় যে একটা গোলকের আয়তন আর হচ্ছে গোলকের হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল দুটো সেম আছে, তাহলে সেক্ষেত্রে আর এর ভ্যালু কত বার করতে দিয়েছে। তাহলে গোলকের আয়তনের ফর্মুলা কি 4/3 পাই আর কিউব, আর সমগ্র তলের ক্ষেত্রফল কি 4 পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো দুটোকে যদি কাটাকুটি করো, দুদিকে পাই কাটলো দুদিকে 4 কাটলো, এদিকে আর স্কোয়ার এদিকে r3 আছে, তাহলে r থাকবে r/3 ইকুয়াল টু এলো 1, তাহলে r ইকুয়াল টু 3। এইগুলো কিন্তু 2 নম্বরের অঙ্কের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ধরো এরকমই যদি দেয় যে একটা গোলক আছে, গোলকের ব্যাসার্ধটাকে আমি দ্বিগুণ করে দিলাম, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে গোলকের আগের যে সমগ্রতলের ক্ষেত্রফল ছিল আর এখন যে সমগ্রতলের ক্ষেত্রফল আছে তাদের অনুপাত কত এটাও দিতে পারে, বা এখন সেটি কত গুণ বেড়েছে সেটাও দিতে পারে। ধরে নিলাম গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর আছে, তাহলে চার সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার হলো। এবারে যদি এটা দ্বিগুণ বেড়ে যায় তাহলে সেটা কি ক্ষেত্রে কি আসবে 4 পাই ইন্টু
2r স্কোয়ার, কারণ দ্বিগুণ বেড়েছে, তাহলে আর এর জায়গায় আমি 2r বসিয়ে দিলাম। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে দেখো 4 পাই ইন্টু 4r স্কোয়ার। তাহলে আমি 4টাকে বের করে দিলে বাকি থাকছে 4 পাই আর স্কোয়ার। তার মানে দেখো আগের আয়তনটা ছিল হচ্ছে 4 পাই আর, সরি আগের সমগ্রতলের ক্ষেত্রফলটা ছিল 4 পাই আর স্কোয়ার, আর এখনকারটা দেখো 4 ইন্টু 4 পাই আর স্কোয়ার। তার মানে কত গুণ বাড়লো? 4 গুণ বাড়লো। অঙ্ক এইভাবেও আসতে পারে, আবার এটাও দিতে পারে যে দুজনের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে প্রথমটার কি ছিল 4 পাই আর স্কোয়ার, আর পরেরটা ছিল হচ্ছে 16 পাই আর স্কোয়ার। তাহলে দুজনের অনুপাত বার করছি, 4 পাই আর স্কোয়ার ইস টু 16 পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আসছে কি 4:16, আবার কাটাকুটি করলে 1:4 এলো, ঠিক আছে। নেক্সট আমি বলছি গোলক গেল, এবারে হচ্ছে গোলকের বেসিক মোটামুটি আমি বলে দিলাম। এবার আমি শঙ্কুতে আসছি। একটা কথা মাথায় রাখবে, চোঙ আর শঙ্কুর মধ্যে কিছু মিল আছে। ধরো একটা চোঙের ক্ষেত্রে দুটো তুমি খেয়াল করে দেখো, একটা চোঙের নিচের পোর্শনটা হচ্ছে সার্কেল হয়, উপরের পোর্শনটাও সার্কেল হয়, আর সাইডটা হচ্ছে লম্বাকার হচ্ছে। আর একটা শঙ্কুর ক্ষেত্রেও দেখো নিচের পোর্শনটা কিন্তু সার্কেল আকার হচ্ছে। শঙ্কুর এক্সাম্পল তোমরা জানো, যদি তুমি আর হচ্ছে তোর চোঙের এক্সাম্পল হচ্ছে ধরো, এবার এই ক্ষেত্রে খেয়াল করবে যে ধরো তোমাকে পাইপের কথা বললো, পাইপের কিন্তু উপর আর নিচে ফাঁকা থাকে, সেক্ষেত্রে কিন্তু জাস্ট পার্শ্বতলের ক্ষেত্রফলটা বার করতে হবে, সমগ্রতল লাগবে না। আবার এটাই যদি একটা ভরাট কিছু বলে দেয় সেক্ষেত্রে কিন্তু আমাকে আবার সমগ্রতল। তাহলে এই যে বেসিক কনসেপশনগুলো, পাইপে কীরকম হবে বা কোনটাতে ফাঁপা হচ্ছে, কোনটাতে আয়তন আছে, তো সেইগুলো কিন্তু ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, ফার্স্টে আমি শঙ্কুতে আসি। ধরো শঙ্কুর ক্ষেত্রে শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে আর, এটা উচ্চতা, এটা হচ্ছে এইচ, আর এই যে এটা হচ্ছে তির্যক উচ্চতা বা হচ্ছে এল, ঠিক আছে। তো আমরা দেখো শঙ্কুর ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে জানি হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে কিন্তু এই তির্যক উচ্চতা আর ব্যাসার্ধের মধ্যে আমরা একটা ফর্মুলা এখানে এস্টাবলিশ করে নিলাম। এটা আমার কেন কাজে লাগবে? আমরা ইজিলি অঙ্কগুলোকে করতে পারবো, কারণ আমরা ফর্মুলা জানবো। ধরো হচ্ছে শঙ্কুর আয়তনে যদি আসি, শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটাতে কোনো সমস্যা নেই। আর ধরো তোমার এই অঙ্কটাতে আর এল এর ভ্যালু দেওয়া আছে, এইচ এর ভ্যালুটা দেওয়া নেই, তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আর এল এর ভ্যালুটা পুট করে দিয়ে আমাকে এইচ এর ভ্যালুটা বার করে নিতে হবে। এই যে তাই জন্য কিন্তু এই ফর্মুলাটা আমার খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য, এই শঙ্কু চ্যাপ্টারের জন্য। এই ফর্মুলাটা কিন্তু ভুললে হবে না, যে কোনো হয়তো বা এইচ আর এল দেওয়া আছে আর বার করতে হবে, তো এটা কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা, আর ধরো এখানে যদি শঙ্কুর পার্শ্বতল, ধরো তোমাকে একটা বড় টোপরের কথা বলতে, টোপরের কিন্তু নিচের অংশটা হয় না, তো নিচের অংশটা হয় না মানে জাস্ট সাইডটা হয়। তো সাইডের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হয়? পাই আর এল। আর নিচের যে সারফেসটা যদি এবার টোপর ছাড়া অন্য কিছু বলে, যেটা হচ্ছে নিরেট আছে, তো সেক্ষেত্রে কিন্তু সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে যাবে পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার, কারণ নিচে যে সার্কেল আছে সার্কেলের ক্ষেত্রে হচ্ছে পাই আর স্কোয়ার। তো এখানে তুমি কমন নিয়ে সূত্রটাকে লিখতে পারো পাই আর ব্র্যাকেটে হচ্ছে এল প্লাস হচ্ছে আর। তাহলে এইভাবে কিন্তু তুমি সূত্রটাকে এস্টাবলিশ করতে পারো। তো আমি এখান থেকে কয়েকটা অঙ্কে আসি শঙ্কুর ক্ষেত্রে। শঙ্কুর দুটো ফর্মুলা, টোটাল 3টে ফর্মুলা হলো, একটা আয়তন, একটা সমগ্রতলের ক্ষেত্রফল, একটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, আর 4টে, আর একটা হচ্ছে এই যে ফর্মুলা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ করবে। ধরো আমি ফার্স্টে অঙ্কে আসছি তোমাদের। ধরো তোমার দেওয়া আছে হলো শঙ্কুর ক্ষেত্রে, শঙ্কুর হচ্ছে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 3, উচ্চতা দিয়ে দিয়েছে হলো 7, তোমাকে বার করতে দিয়েছে তার হচ্ছে সমগ্রতলের বা হচ্ছে আয়তন বার করতে দিয়েছে। তাহলে আয়তনের ক্ষেত্রে কি হয়? 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে এখানে আর স্কোয়ার মানে কি 3-এর স্কোয়ার, এইচ কত 7। আচ্ছা, সমগ্রতলের ক্ষেত্রফল যদি এটা একক, যদি মিটারে থাকে তুমি বর্গমিটার লিখে নেবে। তাহলে এখানে কি হলো 1/3 ইন্টু এটা 22/7 ইন্টু এখানে 3 × 3 × 7, তাহলে এখানে 7 কাটলো, এখানে 3 কাটলো, তাহলে 3 × 22 66 চলে এলো। তাহলে এইরকম টাইপেরই কিন্তু অঙ্ক দিতে পারে। আর যেটা আমি বলছিলাম, ধরো দুটো জিনিস দেওয়া আছে আর একটা হচ্ছে দেওয়া নেই, তো সেক্ষেত্রে কি করবে? ধরো আমি বললাম যে শঙ্কুটার ব্যাসার্ধ আর হচ্ছে আমার দেওয়া আছে হলো উচ্চতাটা, ব্যাসার্ধ ধরো দেওয়া আছে আমার 4 আর উচ্চতা দেওয়া আছে হলো 3, তাহলে ব্যাসার্ধ 4 আর উচ্চতা হচ্ছে 3।
তাহলে এক্ষেত্রে কি হবে, তুমি খেয়াল করে দেখো আমাকে এখান থেকে কি বার করতে হবে। আমাকে বার করতে দিয়েছে পাই আর এল মানে পার্শ্বতলের ক্ষেত্রফল। তো পার্শ্বতলের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমি কি করব, পাই মানে হচ্ছে 22/7, আর এর ভ্যালু তুমি জানো 4, কিন্তু তুমি এল এর ভ্যালু কিন্তু জানো না, কারণ আমি বলেছি ব্যাসার্ধ আর উচ্চতা, তীর্যক উচ্চতা বলে দিইনি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাকে ওই ফর্মুলাটা কাজে লাগাতে হবে যে এল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ এর স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 4 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার, তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু 16 প্লাস হচ্ছে 9, তাহলে এল স্কোয়ার ইকুয়াল টু 25, বা এল স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, বা এল ইকুয়াল টু +-5 হয়, জানি যে পাওয়ার যদি স্কোয়ার থাকে তখন দুটো, এক্ষেত্রে লিখে দেবে পাশে যে ব্র্যাকেটে +5 লিখে পাশে ব্র্যাকেটে লিখে দেবে। যেহেতু তীর্যক উচ্চতার মান ঋণাত্মক হয় না, সেই জন্য আমি পজিটিভ মানটা নিলাম। তারপরে এখানে 5টা বসিয়ে দিয়ে জাস্ট ক্যালকুলেশন করবে, এখানে অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে ধরো এরকমই একটা দিল যে কোনো একটা গোলক আছে বা কোনো একটা শঙ্কু আছে, তাদের আয়তন, ধরো আমি বলছি এখানে ধরো দুটো জিনিস আছে, আমরা ধরো গোলকের আয়তনের ফর্মুলা জানি 4/3 পাই আর কিউব, আর হচ্ছে শঙ্কুর ক্ষেত্রে জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, বলে দিয়েছে গোলকের দুটোরই ব্যাসার্ধ আর উচ্চতা সেম, মানে দুজনের ব্যাসার্ধ তো সেম, আর উচ্চতা যেটা এরও উচ্চতা যা ওরও উচ্চতা তাই, মানে হচ্ছে এটা হচ্ছে 1/3 পাই, ব্যাসার্ধের জন্য তো আর স্কোয়ার বসলো, তারপরে এইচ হয়, বলেছে উচ্চতাও যা ব্যাসার্ধও তাই, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু আর হলো, এদের অনুপাত বার করতে দিয়েছে। ম্যাডাম একটু থামাচ্ছি, একজন ফোন করেছেন। হ্যালো তার উচ্চতা নির্ণয় করো। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতায় দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করো। আর আচ্ছা প্রশ্নটা একটু ধীরে ধীরে বলতে হবে আর একবার বলতে হবে। আচ্ছা, একটি ত্রিভুজের হ্যাঁ তারপর ভূমি তার উচ্চতায় দ্বিগুণ অপেক্ষা, ঠিক আছে ক্লিয়ার। ভূমি তার দ্বিগুণ অপেক্ষা, ভূমি হ্যাঁ ভূমি তার উচ্চতার দ্বিগুণ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ভূমি তার উচ্চতার দ্বিগুণ, বেশ, তারপর অপেক্ষা 18 মিটার বেশি, দ্বিগুণের থেকে 18 মিটার বেশি, বেশ, আচ্ছা। তারপর ত্রিভুজটির ক্ষেত্রফল হুম, ত্রিভুজটির ক্ষেত্রফল হ্যাঁ 360 বর্গমিটার হলে 360 বর্গমিটার হলে, আচ্ছা, বেশ, তারপর এই তার উচ্চতা বার উচ্চতা করতে নির্ণয় করো। দিয়েছে। আচ্ছা হ্যাঁ ভূমির উচ্চতা নির্ণয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সঙ্গে থাকো, শুনতে থাকো। আচ্ছা এটা পরিমিতি নয়, এটা মেবি এটা ফার্স্ট চ্যাপ্টার আছে 1.1 বা 1.2, আমি তাও বলে দিচ্ছি। ধরে নিলাম যে ধরেই ত্রিভুজটার উচ্চতা ধরে নেবো যে এইচ আছে, আর ত্রিভুজটার হচ্ছে ভূমির বলেছে দ্বিগুণের অপেক্ষা 18 বেশি, তাহলে যদি উচ্চতা এইচ হয় তাহলে ভূমি কত হচ্ছে 2 × এইচ প্লাস 18 মিটার হচ্ছে ভূমি হচ্ছে, ঠিক আছে, এত মিটার হচ্ছে উচ্চতা হলো। এবারে আমাকে বার করতে দিয়েছে যে এটার যা ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফলটা তোমার দেওয়া আছে 360, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা ক্লাস 9-এ পড়ে এসেছিলাম, যেটা আছে আমাদের এই বছরও, মানে ত্রিভুজ চ্যাপ্টারটা নেই কিন্তু কনসেপশনটা কাজে লাগবে, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এটা কি হবে 1/2 ইন্টু এইচ ইন্টু 2h প্লাস হচ্ছে 18, এটা ইকুয়াল টু দেওয়া আছে 360। আমাকে এখানে তাহলে আমি ফার্স্টে এখানে কি করলাম, এই এইচটাকে এখানে গুণ করে নিচ্ছি, তাহলে অর এখানে পাচ্ছি 2h স্কোয়ার প্লাস 18h ইকুয়াল টু 360 ইন্টু 2 হচ্ছে 720, তাহলে আমি 720টাকে এই পাশে আনছি, 2h স্কোয়ার প্লাস 18h মাইনাস 720 ইকুয়াল টু 0, এখান থেকে আমি 2টাকে পুরোটাকে করে দিলাম, h স্কোয়ার প্লাস 9h মাইনাস 360 ইকুয়াল টু হচ্ছে 0। এরপরে তোমরা নিজেরা জানো, এরপরে মিডল টার্ম করবে, মিডল টার্ম করে এইচের দুটো ভ্যালু আসবে, যেটা পজিটিভ হবে সেই ভ্যালুটাকে নেবে, সেটা উচ্চতা বেরিয়ে যাবে, আর দেন ভূমিতে সেই ভ্যালুটা পুট করে দেবে, হয়ে যাবে। আর ব্র্যাকেটে অবশ্যই লিখে দেবে যেহেতু উচ্চতার মান ঋণাত্মক হতে পারে না, ওই জন্য তুমি উচ্চতাটাকে নিলে না, ঠিক আছে। এটা ফার্স্ট চ্যাপ্টারের সমাধান আছে, তো ওখান থেকে এই চ্যাপ্টারটা আছে, আমি পরিমিতিতে তাও এটা বলে দিলাম জাস্ট। তার মানে তোমরা একটা জিনিস খেয়াল করলে কি, যে তোমাদের পরিমিতিতে 4টে টপিক থাকলেও 9-এ যেটা শিখে এসেছিলে ত্রিভুজের ক্ষেত্রফল, হয়তো পরিমিতিতে নেই চ্যাপ্টারটা, কিন্তু ওই কনসেপশনগুলো কিন্তু প্রত্যেকটা কাজে লাগছে। আচ্ছা, আমি যে অঙ্কটাই ছিলাম সেটাতে আসছি। আমাদের সময় কিন্তু প্রায় শেষের দিকে। হ্যাঁ ছোট এটা করে একটু।
তাহলে হচ্ছে এটা বললাম, একটা হচ্ছে 4/3 পাই আর কিউব, আর একটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার, আর উচ্চতাটাও সেম আর আছে। তাহলে আমি দুটোর অনুপাত বার করছি, 4/3 পাই আর কিউব ইজ টু 1/3 পাই আর স্কোয়ার ইন্টু আরও আর কিউব, তার দুদিকে পাই আর কিউব গেল, তাহলে 4/3 ইজ টু 1/3, তাহলে এখান থেকে আমি পেলাম হচ্ছে 4:1। তাহলে এটা হচ্ছে আমার আয়তনের অ্যান্সার এলো। আচ্ছা, এরকমই তোমার সেটাকে যে কোনো একটাকে চেঞ্জ করে দিতে পারে, কখনো তোমার চোঙ দিয়েও জিনিসটা দিতে পারে, যে চোঙের ক্ষেত্রে যদি হয়, চোঙের ক্ষেত্রে আয়তন হচ্ছে, আচ্ছা একটা জিনিস বলে দিই, যেহেতু শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা মাথায় থাকবে। চোঙের ক্ষেত্রে ওটা কিন্তু জাস্ট পাই আর স্কোয়ার এইচ হয়ে যায়, মানে চোঙের 1/3 পোর্শন হচ্ছে আমার শঙ্কু। তাহলে এটা কিন্তু খুব ইজি মাথায় রাখা জিনিসটাকে, চোঙের 1/3 পোর্শন হচ্ছে আমার শঙ্কু। তো সিমিলারলি এরকমও দিতে পারে যে চোঙেরও আয়তনের অনুপাত বার করো, তো সেক্ষেত্রেও করতে পারো 4/3 পাই আর কিউব ইজ টু 1/3 পাই আর কিউব, যেহেতু উচ্চতা আর ব্যাসার্ধ সেম বলেছিলাম, ইজ টু পাই আর কিউব। তাহলে এক্ষেত্রেও দেখো 4/3 ইজ টু 1/3 ইজ টু 1, এখান থেকে 4:1:3 এলো। আর আমার মোটামুটি ধরো এটা করার পরে তোমরা খেয়াল করবে যে লাস্ট যে চ্যাপ্টারটা ঘনবস্তু বললাম, এখানে কিন্তু জাস্ট জিনিসটা একই বলবে, হয়তো চোঙটাকে মেল্ট করে শঙ্কু বানানো হলো, তো জাস্ট চোঙের আয়তন বার করবে, করে শঙ্কুর আয়তনের সাথে ইকুয়াল করে দেবে, সেখান থেকে এইচ এর ফর্মুলা হয়তো বার করতে বলতে পারে। ঠিক আছে, তো খুব ইজি কিন্তু জিনিসগুলো, যখনই কোনো কিছু মেল্ট করার কথা বলবে তখন জাস্ট আয়তনগুলোকে ইকুয়াল করে দেবে, তাহলে দেখবে অ্যান্সারগুলোকে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, ধরো আমি লাস্ট চ্যাপ্টারে আরও কিছু জিনিস আর একটা জিনিস যেটা বলছিলাম, যে কোনো জিনিস যদি বলে যে কোনো একটা জিনিসকে গলিয়ে আরেকটা জিনিস তৈরি করা হবে, তো সেক্ষেত্রে কটি তৈরি করা হবে, তো এক্ষেত্রেও সেম করবে, বড় যে জিনিসটা সেটার আয়তন বার করবে, বার করে ছোট যে জিনিসটা তার আয়তন বার করে দুটোকে ডিভাইড করে দিয়ে অ্যান্সার বার করবে। তো এক্ষেত্রে কিন্তু আমার আয়তন কটি সেটা বেরিয়ে যাবে। ধরো আর একটা জাস্ট আমি কনসেপশন দিচ্ছি, ধরো একটা শঙ্কু আছে, শঙ্কুর নিচে হচ্ছে একটা চোঙ আছে, তো এই ক্ষেত্রে তোমাকে বার করতে বলেছে হলো পুরোটার আয়তন কত। তাহলে ফার্স্ট আমি শঙ্কুর আয়তন বার করব, দেন চোঙের আয়তন বার করলাম, দেন দুটোকে অ্যাড করে দিলে বেরিয়ে। কিন্তু যদি এই অঙ্কটাই বলে সমগ্র তলের ক্ষেত্রফলের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু শঙ্কুর ক্ষেত্রফল যেমন বার করলে সমগ্র তলের ক্ষেত্রফল চোঙের ক্ষেত্রে, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে পার্টটা দুবার চলে আসছে, কারণ এটা চোঙেরও আছে শঙ্কু, তো এই জিনিসটা কিন্তু মাইনাস করতে হবে, এই জিনিসগুলোকে একটু খেয়াল করে রাখবে। বেশ, আমার মনে হয় আমাদের সময় তো কমে আসছে, একটু সামারাইজ করে 1 মিনিটের মধ্যে তুমি কিছু বলে দাও, যে যাতে করে যারা পরীক্ষা দিতে যাবে তাদের যাতে উপকার হয়, এবং তাদের সেটা লাস্ট মিনিট সাজেশন আমি বলতেই পারি। প্রথম কথা আমি একটা সবসময় বলি, ম্যাথসে পুরো সাজেশন ওয়াইজ পড়ে যাবে না, ম্যাথস কখনো সাজেশনে মেলে না। সেকেন্ড হচ্ছে যে কয়েকটা টপিক যেটা বললাম, প্রথমে অবশ্যই ব্রড করবে, তারপরে সরকার শর্টে কি একটু ট্রিকি কোশ্চেন থাকে, তো দেখলে ঘাবড়ে যেতে পারো। ঠিক আছে, তো আমি বলবো আগে ব্রডটা, তো তাতে তোমার কনফিডেন্স লেভেলটা বাড়তে থাকবে, আর যেগুলো আগে পারবে সেগুলো আগে করো, যেগুলো পারবে না সেগুলো লাস্টে রেখে দাও, কারণ খাতা আর নাম্বারটা ঠিকঠাক দেবে, কোন নাম্বারের অঙ্ক করছো সেইগুলো খেয়াল করে দেবে। কারণ এটা কিন্তু খুব বড় ভুল করে যে নাম্বার দাও না, বা অথবা লেখা আছে অথবাটা লিখছো না, 3-এর 1 অথবা আছে, তো সেটা অথবাটা উল্লেখ করে দাও, এই জিনিসগুলোকে খেয়াল করবে। খাতার প্রেজেন্টেশনটা লক্ষ্য করবে, সম্পাদ্য যেটা আছে সেটা সাধারণত যেটা লুজ শিট আছে ওটাতে না করে চেষ্টা করবে একদম ফার্স্ট পেজ, ফ্রন্ট পেজটা খুব সুন্দর হয়, কারণ সম্পাদ্যের ক্ষেত্রে একটু তো মোছামুছি না হলে তো খুব ভালো, যদি হয়ে যায় ওই জন্য চেষ্টা করবে ফ্রন্ট পেজে করার সম্পাদ্যটা, কারণ ওই পেজটা খুব সুন্দর হয়, তো ওই পেজে তোমাদের ওই কাটা ছেঁড়ার ব্যাপারটা, কম্পাস বসিয়ে কম্পাস ছিঁড়ে যাওয়ার এই প্রবলেমগুলো হবে না। তো আর সম্পাদ্যে চেষ্টা করবে যতটা পারবে কম মুছবে, যাতে ওভার রাইটিং না হয়, এটা খেয়াল করবে। ইভেন উপপাদ্যটাও আমি বলবো আগে করতে, কারণ অঙ্ক করতে করতে না ওই উপপাদ্যটা তুমি ভুলে যেতে পারো, তো উপপাদ্য তো কিছুটা মুখস্থ কিছুটা বোঝাবিদ্যা, তো যারা, তো সেই জন্য বলো উপপাদ্যটা সবার আগে করতে, যাতে তোমার ওই দিকটা গিয়ে প্রবলেম না হয় যে কি হচ্ছে, অঙ্ক মিলছে না, তখন কিন্তু উপপাদ্য মাথা থেকে বেরিয়ে যাবে। তো সেই জন্য উপপাদ্য প্রয়োগ আর সম্পাদ্য আমি সাজেস্ট করি সবার আগে করতে। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আজকে দর্শক যে সমস্ত বন্ধুরা রয়েছে, যারা ছোট বন্ধুরা, যারা আমাদের টেলিফোন করলো, যারা যোগাযোগ করতে পারলো এবং যারা করতে পারলো না, এই যে ইউটিউবেও কিন্তু আমাদের এই অনুষ্ঠান তোমরা দেখতে পাবে, তাই তোমরা অবশ্যই সেখানে দেখে নিও। এবং যেটা ম্যাম টিপস দিলেন খুব ভালো, যে অঙ্ক বিষয়টা তো একটু অনেকের ক্ষেত্রেই ভয়ের একটা বিষয়, তার ফলে কি হয়, অঙ্ক যখন প্রশ্নপত্র পাওয়া হয় অনেকেই কিন্তু প্রথমে কোনগুলো পারছে না সেইগুলো করতে গিয়ে তাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু কমে যায়।
তার ফলে যেগুলো পারা অঙ্ক সেগুলো অনেক সময় ভুল হয়ে যায়। তার ফলে তোমাকে সেটাই করতে হবে যেটা তোমার মনে হচ্ছে যে তুমি পারো, সেগুলোই আগে সলভ করবে। এবং ম্যাম যেটা বললেন যে উপপাদ্যটা কিন্তু সবার আগে করা দরকার। তো এই সমস্ত টিপসগুলো কিন্তু তোমরা নিলে তোমরা পরীক্ষায় ডেফিনেটলি ভালো করতে পারো। আর আমরা তো এই এডুকেশন অনলাইন দিয়ে তোমাদের সঙ্গে থাকছি এবং তোমরা আমাদের সঙ্গে থেকেও। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।